কি খবর ভাই সকল? হ্যাঁ, কেইসান বা প্রত্যেককে গুড নুন। अच्छा ना, क्या क्या सीखेंगे हम आज? আমরা আজকে কি কি শিখবে আমাকে একটু বলো। শোধ কোরা আমি কত দূর করিয়াছিলাম? পার্সেন্টেজ আমি কত দূর করিয়াছিলাম? অয়ন ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। ইম্পর্টেন্ট লিস্ট অবধি, ওকে, ইম্পর্টেন্ট লিস্ট অবধি, ঠিক আছে। তার মানে তোমাদের পার্সেন্টেজের মধ্যে হয়ে গেছে হলো বেসিক পার্সেন্টেজ কাকে বলে সেই জিনিসটা আমরা শেষ করেছি। এর সাথে আমরা শেষ করেছি হচ্ছে রেশিও, তোমার রেশিও বলছি, সরি, ফ্র্যাকশন যেটা থাকে সেই ফ্র্যাকশনটা আমরা শেষ করেছি, যে ফ্র্যাকশন থাকলে কি হবে, তাই তো। এর সাথে আমরা কি শেষ করেছি? এর সাথে আমরা শেষ করেছি একদম নর্মাল ইম্পর্টেন্ট যে লিস্ট, অর্থাৎ কোন লিস্টে কি আসবে সেটা আমরা শেষ করেছি, এটা আমরা শেষ করেছি, তাই তো। ওকে, ঠিক আছে। তাহলে আজকের থেকে আমরা পার্সেন্টেজের যে জিনিসটা শুরু করব সেটা হচ্ছে পার্সেন্টেজ ক্যালকুলেশন। পার্সেন্টেজ ক্যালকুলেশন এন্ড এর সাথে আমরা শিখবো হচ্ছে সাকসেসিভ, ঠিক আছে। চলো ট্রাই, ঠিক আছে, আমি এটা করিয়ে নিয়ে করে দেবো, ঠিক আছে। ওকে, ফার্স্ট আমরা দুটো জিনিস শিখে নিই একটু। মেন চারটে, আজকে পার্সেন্টেজের চারটে টপিক, তিনটে টপিক আমরা একটু জিনিসপত্র শিখবো। নাম্বার ওয়ান হচ্ছে বেসিক চারটে ফরম্যাট, নাম্বার টু হচ্ছে পার্সেন্টেজ ক্যালকুলেশন, এন্ড যদি সময় থাকে তাহলে নাম্বার থ্রি রেশিওর অঙ্ক করাবার আগে সেটা হচ্ছে সাকসেসিভ। বাট সাকসেসিভটা আমার আজকে করানোর ইচ্ছা নেই, ওটা একটু বড় টপিক, ওটা আমি নেক্সট দিনই করাবো। তো ধরে নাও দুটো জিনিসই শিখছি আজকে। চল, ফার্স্টে আমরা শিখবো হচ্ছে, আচ্ছা এখানে উপরে লিখছি বলে আবার কেউ ভয় পেয়ে যেও না, যেটা দেখবে সেটা আমি ঠিক সাবধানেই নিচেই লিখবো। ফোর মেন টপিকস। আমাদের পুরো পার্সেন্টেজটা না ভাই, আমাদের পুরো পার্সেন্টেজটা মেন চারটে জিনিসের উপর বেস করে থাকে। হ্যাঁ সনাতন, চিন্তা করো না, মেন চারটে জিনিসের উপর বেস করে থাকে। যত আমাদের পার্সেন্টেজের অঙ্ক আছে, যত আমাদের পার্সেন্টেজের গল্প আছে, ইচ অ্যান্ড এভরিথিং মেন চারটে টপিকের উপর বেস করে থাকে, বা মেন চারটে কোশ্চেনের উপর বেস করে থাকে। হোয়াট আর দে? চলো দেখা যাক। ধরো আমি এখানে এর ভ্যালু নিলাম 80 আর বি এর ভ্যালু নিলাম 100। এর ভ্যালু নিলাম 80, বি এর ভ্যালু নিলাম 100। মেন চারটে টপিক বা মেন চারটে জিনিস আমাদের কি কি আসে চলো আমরা একটু দেখার চেষ্টা করি। নাম্বার ওয়ান, এ ইজ হোয়াট পার্সেন্ট অফ বি? বাংলায় বললে কি হবে ভাই? এ বি এর কত শতাংশ বা কত পার্সেন্ট, এটা চলে গেল আমাদের কোশ্চেন নাম্বার ওয়ান। কোশ্চেন নাম্বার দুই, বি ইজ হোয়াট পার্সেন্ট অফ এ? হোয়াট পার্সেন্ট অফ এ? বাংলায় বললে কি চলে গেল ভাই? বি এর কত শতাংশ হলো। নাম্বার থ্রি, এ ইজ
হাউ মাচ পার্সেন্ট মোর দ্যান এ সরি মোর দ্যান মোর হবে না, লেস হবে, লেস দ্যান বি, লেস দ্যান বি বাংলায় বললে কত আসছে, এ বি থেকে বা বি এর থেকে শতকরা কত কম। And the last one, B is how much percent more than A, অর্থাৎ B A থেকে শতকরা কত বেশি। মেনলি আমাদের যে পার্সেন্টেজের অঙ্কগুলো আছে না ভাই, পার্সেন্টেজের অঙ্কগুলো এই চারটে লেটারের বা এই চারটে টাইপের কোশ্চেনের মধ্যে যে কোনো একটা দিয়ে এন্ড হয়। এই চারটে টাইপের কোশ্চেনের মধ্যে যে কোনো একটা দিয়ে এন্ড হয়। হ্যাঁ মেঘা, কি সেগুলো? A is what percent of B, A is how much percent less than B, B is what percent of A, B is how much percent more than A। আমরা মনে রাখবো কি করে জানো তো? ভ্যালু গুলো ক্যালকুলেট হবে কি করে? ফার্স্টে বাংলাটা বোঝো। এ বি এর কত পার্সেন্ট, যখনই এই কতর কত পার্সেন্ট বা এতর মধ্যে কত পার্সেন্ট এই জিনিসটা বোঝানো হয়, তার মানে তার সাপেক্ষে মাপতে বলা হয়েছে, এবং যার সাপেক্ষে মাপতে বলা হয় তাকে সবসময় হরে রাখতে হয়। ফর এক্সাম্পল, এ ইজ হোয়াট পার্সেন্ট অফ বি, বি এর কত পার্সেন্ট এ, তাহলে যার সাপেক্ষে মাপতে বলা হয়েছে তাকে সবসময় হরে রাখতে হয়। বাংলা ভাষায় বা নর্মালি মনে রেখে দেবে কি ভাই? নর্মালি মনে রেখে দেবে এই অফের পরে যার নাম থাকে, অফের পরে যার নাম থাকে, পার্সেন্টেজ ক্যালকুলেশনে তার ভ্যালু নিচে বসে। কি বললাম? অফের পরে যার নাম থাকে, পার্সেন্টেজ ক্যালকুলেশনে তার ভ্যালু নিচে বসে। তাহলে দেখো, ভালো করে বোঝো, আমার এখানে কি বলেছে? এ ইজ হোয়াট পার্সেন্ট অফ বি, তাহলে আমাকে অফের পরে কার ভ্যালু দিয়েছে? বি এর ভ্যালু দিয়েছে। তো ভাই আমার কি হবে ভাই? আমার বি এর ভ্যালুটা নিচে বসবে, তাহলে 80/100 ইন্টু 100, তাহলে এ ইজ হোয়াট পার্সেন্ট অফ বি? এ ইজ 80% অফ বি। ঠিক আছে, নেক্সট দেখো, বি ইজ হোয়াট পার্সেন্ট অফ এ, বি ইজ হোয়াট পার্সেন্ট অফ এ, তাহলে এখানে অফের পরে কার নাম আছে? এখানে অফের পরে এর নাম আছে, তাহলে পার্সেন্টেজ ক্যালকুলেশনে কার ভ্যালু নিচে বসবে? এর ভ্যালু নিচে বসবে। 80 ইন্টু 100, 5 20 100, 4 20 80, 4 25 100, 125। এবার এটা চলে গেল একদম ডাইরেক্ট। এবার যদি আমাদের ডাইরেক্ট না দেয়, এবার আমাকে কি বলেছে দেখো, এ ইজ হাউ মাচ পার্সেন্ট মোর দ্যান বি, এ বি এর থেকে কত পার্সেন্ট বেশি। এ ইজ হাউ মাচ পার্সেন্ট মোর দ্যান বি, এ বি এর থেকে কত পার্সেন্ট বেশি, অর্থাৎ ডাইরেক্ট জিজ্ঞেস করেনি, ডাইরেক্ট জিজ্ঞেস করেনি কত পার্সেন্ট, বলেছে কত পার্সেন্ট বেশি। এখানে খেয়াল রাখবে, দেনের পরে যার নাম থাকবে, দেনের পরে যার নাম থাকবে, পার্সেন্টেজ ক্যালকুলেশনে তার ভ্যালু নিচে বসবে। দেনের পরে যার নাম থাকবে, পার্সেন্টেজ ক্যালকুলেশনে তার ভ্যালু নিচে বসবে। দেখো তো এখানে আমাকে কি বলেছে ভাই? আমার এখানে একটা জিনিস বলে দিয়েছে, এ ইজ হাউ মাচ পার্সেন্ট লেস দ্যান বি, এ বি এর থেকে কতটা কম। তাহলে ফার্স্টে একটা জিনিস আমরা বুঝে গেলাম, দেনের পরে বি আছে মানে আমার হরে কি বসবে? বি এর ভ্যালু বসবে। আমার হরে কি বসবে? বি এর ভ্যালু বসবে, এটা তো আমি বুঝে গেলাম। এবার আমাকে বলেছে এ বি এর থেকে কতটা কম,
আমাকে এর ভ্যালু বার করতে বলেনি, কতটা কম সেটা বার করতে বলেছে। তাহলে ভাই এ তো 80, বি তো 100, তাহলে এ বি এর থেকে কতটা কম? তোমরা বলবে স্যার 20 কম, তাহলে 20 উপরে চলে গেল, 20 উপরে চলে গেল। তাহলে 20/100 ইন্টু 100, তাহলে অ্যান্সার কত? 20%। সিমিলারলি পরেরটা, বি ইজ হাউ মাচ পার্সেন্ট মোর দেন এ। দেনের পরে কার ভ্যালু আছে? এ আছে, তাহলে এ এর মান তো আমার নিচে বসে গেল। এবার বলেছে বি কতটা বেশি, তাহলে বি কতটা বেশি ভাই? 20 বেশি, তাহলে 20 ইন্টু 100। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? অফ এবং দেনের পরে যার নাম থাকবে পার্সেন্টেজ ক্যালকুলেশনে তার ভ্যালু নিচে বসবে। কি বললাম? অফ এবং দেনের পরে যার নাম থাকবে পার্সেন্টেজ ক্যালকুলেশনে তার ভ্যালু নিচে বসবে। আর এখানে একটা জিনিস মনে রাখো, যদি বাংলা হয় এর আগে যার নাম থাকবে, এর বা থেকে, এর জাস্ট আগে যার নাম থাকবে পার্সেন্টেজ ক্যালকুলেশনে তার ভ্যালু নিচে বসবে। যদি কেউ বাংলায় করো মনে রাখবে এর বা থেকের আগে যে নাম থাকবে তার ভ্যালু নিচে বসে। যদি কেউ ইংলিশে করো তাহলে খেয়াল রাখবে অফ বা দেনের পরে যার নাম থাকে তার ভ্যালু নিচে বসে। ঠিক আছে, ক্লিয়ার এইটুকু সবার? ডান সকলের? এই যে চারটে টাইপ তোমাদের দেখালাম, পার্সেন্টেজের ম্যাক্সিমাম অঙ্কের লাস্ট শেষ হয় এই চারটে সেন্টেন্স দিয়ে। চলো, ভেরি গুড। নেক্সট, পার্সেন্টেজ ক্যালকুলেশন। পার্সেন্টেজ ক্যালকুলেশন। নাম্বার 1, percentage can be interchange বা cento can be interchange। স্যার মানে বুঝতে পারলাম না, পার্সেন্টেজ ক্যান বি ইন্টারচেঞ্জ মানে? বলে দিচ্ছি, আমাকে একটু দুটো জিনিসের ভ্যালু বার করে দাও তো। 20% অফ 30 আর 30% অফ 20, এই দুটোর ভ্যালু আমাকে একটু বার করে দাও তো। তিথি 3 নম্বরটা বলছে কতটা কম সেটা। ঠিক আছে, একবার যদি অসুবিধা হয় ভিডিওটা পেছনে নিয়ে গিয়ে দেখো বা বাড়িতে গিয়ে একবার রেকর্ডেড ভিডিওটা দেখো, আমি বিশ্বাস তুমি বুঝতে পারবে। এগুলো খুব সোজা ভাই, তুমি বুঝতে পারবে, কোনো চিন্তা নেই। একটু ধীরে 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 আবার দেখো। ঠিক আছে, একদম এখন টুকবে না কোনো কিছু, মনোযোগ দিয়ে খালি দেখতে থাকো। তোমরা যথেষ্ট ভালো ভালো ছেলে মেয়ে আছো, সব বুঝতে পারবে। ঠিক আছে, তোমরা বলবে যে স্যার 20% অফ 30 এটাও তো স্যার আমাদের 6 আসছে, 30% অফ 20 এটাও তো আমাদের 6 আসছে। আমি বলবো এইটার মধ্যে একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো? তোমরা বলবে স্যার এসিপি প্রদ্যুম্ন হয়ে আমরা যদি এটার উপর লক্ষ্য করি একটা জিনিস দেখবো, সংখ্যা দুটো আমাদের সেম আছে। ঠিক, সংখ্যা দুটো আমাদের সেম আছে, শুধু কি চেঞ্জ হচ্ছে, একবার পার্সেন্টেজটা 20-র সাথে আছে, একবার পার্সেন্টেজটা 30-এর সাথে আছে। নাম্বারস আর সেম, বাট পার্সেন্টেজ সাইনটা আমার একবার একটার সাথে আছে, আরেকবার আরেকটার সাথে আছে। অর্থাৎ পার্সেন্টেজ সাইনটা আমার ইন্টারচেঞ্জ হয়ে গেছে না? এবং তুমি যাই করো, যেভাবেই করো, আমার অ্যান্সার তো 6 আসছে। সুতরাং এইখান থেকে আমরা কোন ইম্পর্টেন্ট জিনিসটা জানতে পারি? এখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস জানতে পারি যে কোথাও যদি তোমাকে এ পার্সেন্ট অফ বি বলে দেয়, সেটাকে তুমি বি পার্সেন্ট অফ এ লিখতে পারবে। কোথাও যদি তোমাকে এ পার্সেন্ট অফ বি বলে দেয়, সেটাকে তুমি বি পার্সেন্ট অফ এ লিখতে পারবে। স্যার কিভাবে হবে?
কোথায় ইউজ করব, কেন ইউজ করব? দেখো, ধরো আজকে যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, 39% অফ 33.33, আমি ধরো তোমাকে এটা জিজ্ঞেস করলাম, হ্যাঁ, 6টা কিভাবে হলো বলবো? এসব তুমি কি প্রশ্ন করছো? 20% অফ 3 কি করে হলো? কালকেই তো শেখালাম, 20/100 ইন্টু 30, 0.0006। এই প্রশ্ন তো একজন উচ্চ মাধ্যমিক পাস লোকের কাছ থেকে আমি আশা করব না। আমি উচ্চ মাধ্যমিক পাস কেন বললাম? কারণ আমরা এখানে যে পরীক্ষা দেব তার মিনিমাম কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস তো হবেই, সেই জন্য এটা তো আমি আশা করব না। ফার্স্ট কালকে বলে দিলাম পার্সেন্টেজ মানে কি, সেটাও ছেড়ে দিলাম। 20% অফ 30 ইকুয়াল টু 6 কি করে হচ্ছে, এটা যদি তুমি বুঝতে না পারো তাহলে ভাই ইউ আর নট রেডি ফর দ্য গভর্নমেন্ট এক্সাম। দিস ইজ নট ডান। এটা ঠিক না ভাই, এটাতে আমি কষ্ট পেলাম ভাই। চল, তাহলে এই 39% অফ 33.33, এইটা যদি আমরা এইভাবে করতে যাই তাহলে তো ভাই আমার জীবনটা এইখানেই শেষ হয়ে যাবে ভাই। আমার জীবনটা তো এখানে পুরো নেহা কাক্কারের রিসেন্ট গানগুলোর মতো হয়ে যাবে। তো আমি এটা কি করব? আমি এটাকে সুন্দর সুষ্ঠুভাবে করতে চাইবো। কিভাবে করব? আমি যদি এটাকে উল্টে দিই, 33.33% অফ 39, তাহলে আমাদের জীবনটা একটু মধুর হয়ে যাবে না? দেখো তো ভাই, 33.33%, এটার ভ্যালু তো আমরা আগের দিনই জেনেছি। তোমরা বলবে হ্যাঁ স্যার, আগের দিনই শিখেছি 1/3। তাহলে 1/3 অফ 39, খেয়াল করে দেখো তো কাটাকাটি করে কত হয়ে গেল? 13। তাহলে আমাদের অ্যান্সার কত? এই সমস্ত জিনিসের জন্য আমাদের এই রুলটা কাজে লাগে। তাহলে ফার্স্ট রুল আমরা কি শিখলাম? পার্সেন্টেজ ক্যান বি ইন্টারচেঞ্জড। শিখলাম ভাই, এটা আমরা পার্সেন্টেজ ক্যান বি ইন্টারচেঞ্জ আমরা শিখলাম। রুল নাম্বার 2, সেন্টোর সাথে দুটো জিরো থাকলে, দুটো জিরো থাকলে ক্যান্সেল হবে। সেন্টোর সাথে দুটো জিরো থাকলে ক্যান্সেল হবে। স্যার মানে কোনো অসুবিধা নেই সাহেব, ধীরে ধীরে করো, টাইম নেও, কোনো চাপ নেই, ঠিক আছে? চল, মানে কি? মানে দেখো, ধরো আজকে আমি তোমাকে বললাম 20% অফ 800, 20% অফ 800, বা 20ও ছেড়ে দাও, ধরো আমি তোমাকে বললাম 12% অফ 800, 12% অফ 800। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো ভাই, এই যে 12% অফ 800, এটা আমরা কি এরম ভাবে করতে পারি না? এটা মানে যে 1/100, এটা তো আমরা সবাই জানি। তাহলে 800 ইন্টু 12/100 না? 0 0 কেটে গেল, 8 12 96, কি গো, তাই তো? খেয়াল করো ভাই, আমার তো এই যে সেন্টোটা আছে, এই সেন্টো মানেই তো 1/100, তাই না? সেন্টো মানেই তো আমার 1/100, অর্থাৎ জিনিসটাকে 100 দিয়ে ভাগ। তাহলে কোন সংখ্যার সাথে যদি আমার দুটো জিরো থাকে তাহলে আমি ডাইরেক্ট সেটাকে কেটে দিতে পারবো। কোন সংখ্যার সাথে যদি আমার দুটো জিরো থাকে আমরা তাহলে ডাইরেক্ট কেটে দিতে পারবো। ফর এক্সাম্পল, যদি আমি তোমাকে এরকম করি 32% অফ 700, তখন আমরা কি করব ভাই? আমরা ডাইরেক্ট দেখব যে ভাই উই হ্যাভ টু জিরোস, উই হ্যাভ ওয়ান সেন্টো।
তাহলে আমরা ডাইরেক্ট এইটার সাথে দুটো জিরো কেটে দেব, অ্যান্সার করব 7 দুগুণে 14 4, 21 আর 1 22, 224 উইল বি দ্য অ্যান্সার। বুঝাতে পারলাম? তাহলে আমি যদি তোমাকে বলি 15% অফ 15, তাহলে এটার অ্যান্সার কত আসবে? তাই ভাই 1500 ধরো, 15% অফ 1500, তাহলে এটার অ্যান্সার কত আসবে? তোমরা বলবে যে স্যার পার্সেন্টেজ সেন্টোর সাথে দুটো জিরো কেটে দিন, অ্যান্সার চলে আসবে 225। আমি বলবো একদম ঠিক। এইবার ধরো তোমাকে একটা প্রবলেমেটিক জিনিস দিয়েছে, 30% অফ 20। এবার আমরা কি করব? 30% অফ 20, তখন আমরা কি করব? খেয়াল করে দেখো, আমরা কি জানি সেন্টোর সাথে দুটো জিরো থাকলে কেটে দেবো, এটা হচ্ছে আমাদের মেন ব্যাপার, তাই তো? সেন্টোর সাথে দুটো জিরো থাকলে কেটে দেবো। খেয়াল করো তো, এইখানে আমাদের সেন্টো আছে আর এইখানে আমাদের দুটো জিরো আছে না? হোক না আলাদা আলাদা, আলাদা সংখ্যাতেই হোক না কেন, কিন্তু আছে তো দুটো জিরো রে ভাই, যখন গুণ করছি আমার তো দুটো জিরো থাকছে। তাহলে এই সেন্টোর সাথে দুটো জিরো ক্যান্সেল হয়ে গিয়ে অ্যান্সার কত হবে? 3 দুগুণে 6। 3 দুগুণে 6। তোমাকে ধরো দিয়েছে 40% অফ 120, কত অ্যান্সার আসবে? 40% অফ 120 কত অ্যান্সার আসবে? একদম ভেরি গুড, পার্সেন্টেজের সাথে কেটে গেল 4 12 48 হলো। এবার ধরো তোমাদের দিয়েছে পিকচার আবি বাকি হ্যাঁ মেরে দোস্ত, এবার ধরো তোমাকে দিয়েছে 20% ऑफ 45, अब हम क्या करेगा? এবার যদি এইরকম টাইপের কিছু দেয়, বা নর্মাল ধরো 12% অফ কত দেবো, ধরো 36, এরকম টাইপের যদি কিছু দেয়, এই ধরনের যদি কিছু দেয়, আমরা নর্মাল উপায় বা কি ইউজ করব? লিস্ট ইউজ করব। আমরা নর্মাল উপায় বা লিস্ট ইউজ করব। 20% মানে 1/5, 45 ইন্টু 1/5 9, কালকের লিস্ট পড়েছি, বা নর্মালি 12 ইন্টু 36/100 এভাবে করব। ঠিক আছে, বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছে? এর আগে আমরা পার্সেন্টেজে আরেকটা জিনিস আমি শেখাতাম, সেটা হচ্ছে পার্সেন্টেজ অ্যাডিশন, পার্সেন্টেজ সাবট্রাকশন, ওইটা এখন তোমাদের আর লাগবে না। ঠিক আছে, পার্সেন্টেজ অ্যাডিশন, পার্সেন্টেজ সাবট্রাকশন, এটা আর তোমাদের লাগবে না, সেই রকম জিনিস এখন আর দেয় না। ওকে, চলো একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি শেষ করব পার্সেন্টেজ অ্যাডিশনের, একদম একটা ছোট্ট এক্সাম্পল। জেনারেলি এগুলো এখন আর লাগে না, তাও আমরা সেফটির জন্য জাস্ট একটা শিখে রাখছি। হ্যাঁ গণেশ হয়ে যাবে, একটা শিখে রাখছি। হ্যাঁ ভাই, কি সেটা? ধরো তোমাকে বলেছে 133.33%, এই পার্সেন্টেজ অ্যাডিশন এবং সাবট্রাকশনটা কি জানো তো? পার্সেন্টেজ অ্যাডিশন এবং সাবট্রাকশনটা হচ্ছে তুমি নিজে ক্যালকুলেট করতে পারবে, সেইভাবে পার্সেন্টেজ গুলো ব্রেক করবে। তুমি নিজে মুখে মুখে ক্যালকুলেট করতে পারবে, বা তুমি নিজে ক্যালকুলেট করতে পারবে, সেইভাবে পার্সেন্টেজ বার করবে। ফর এক্সাম্পল, এই যে 133.33, দেখো আমরা 100% এর ভ্যালু জানি, আর আমরা 33.33% এর ভ্যালু জানি। যেহেতু আমরা এই দুটোর ভ্যালু জানি, সেই জন্য আমরা এটাকে এইভাবে ক্যালকুলেট করব, যে 100% মানে তো 1, 33.33% মানে 1। বাট এই জিনিস এখন আর অ্যাজ সাচ তোমাদের আসে না, কোনো অঙ্কেও আসে না, বার করতে হয় না। তাও আমি একবার জাস্ট দেখিয়ে দিলাম, কোনো কারণে যদি এরকম দেয় তো আমরা এইভাবে বের করতে পারি। ঠিক আছে, ওকে। এই চলে গেল পার্সেন্টেজের আজকের বেসিক দুটো জিনিস।
এইবার আমরা শুরু করতে চলেছি আর্থ প্রবলেম। চলো, আর্থ প্রবলেম রেশিওর। হ্যাঁ, আমরা বলেছিলাম কনসেপ্ট পড়বো আর অঙ্ক রিভাইজ একসাথে চলবে, যাতে কোনোটাই না ভুলো। চলো, আর্থ প্রবলেম। আর্থ প্রবলেম মেনলি আমি করাচ্ছি আন্ডার গ্রাজুয়েট, গ্রাজুয়েট দুটো লেভেলের জন্য। এমটিএস এগুলো আসবে না, গ্রুপ ডি তে এগুলো আসবে না। এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটে এলে মেন্সে আসতে পারে, প্রিলিমসে আসার চান্স কম। গ্রাজুয়েট লেভেলে আসতে পারে, সিএইচএসএল এ আসতে পারে, সিজিএল এ আসতে পারে। ঠিক আছে, এই আর্থ প্রবলেমের গল্পটা কি আমরা চলো একটুখানি বোঝার চেষ্টা করি। দেখো, আর্থ প্রবলেম করার আগে না ভাই, আমরা ছোট্ট দু একটা জিনিস একটুখানি ইয়ে করে নি, কি বলে ওটাকে, ছোট্ট দু একটা জিনিস একটুখানি অ্যাজিউম করে নি। এই ধরো আমাদের আর্থ, ঠিক আছে, এই ধরো আমাদের আর্থ। এইবার দেখো, আর্থের একদম মাঝখান দিয়ে কোন রেখা গেছে গো ভাই? আর্থের নিরক্ষরেখা গেছে, একদম ঠিক। তো আমরা এখানে না দু তিনটে জিনিস একটু ভেবে নেব। আর্থ প্রবলেম মেনলি রেশিও ইকুয়েট দিয়ে করে, আর্থ প্রবলেম রেশিও ইকুয়েট দিয়ে করে। আমরা দুটো জিনিস ভেবে নেব। দেখো, নিরক্ষরেখা তো আর্থকে দুটো ভাগে ভাগ করে, একটা হচ্ছে উত্তর গোলার্ধ বা নর্দার্ন হেমিস্ফিয়ার, একটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ বা সাউদার্ন হেমিস্ফিয়ার, এনএইচ অ্যান্ড এসএইচ। ঠিক, আমরা ফার্স্ট মনে করব যে নিরক্ষরেখা, নিরক্ষরেখা আর্থকে আর্থকে দুটি সমান ভাগে ভাগ করে, দুটি সমান ভাগে ভাগ করে। কি বললাম? নিরক্ষরেখা আর্থকে দুটি সমান ভাগে ভাগ করে, এটা হবে আমাদের ফার্স্ট অ্যাজাম্পশন। অর্থাৎ অর্থাৎ পুরো আর্থ, পুরো আর্থ সেটা ইকুয়াল টু আমার কি হয়ে যাবে? নর্দার্ন হেমিস্ফিয়ার প্লাস সাউদার্ন হেমিস্ফিয়ার। ঠিক আছে, পুরো আর্থ সেটা ইকুয়াল টু আমার কি হয়ে যাবে? নর্দার্ন হেমিস্ফিয়ার প্লাস সাউদার্ন হেমিস্ফিয়ার। ঠিক আছে, নেক্সট, আকাশ দেখা যাচ্ছে। নর্দার্ন হেমিস্ফিয়ারের মোট জলাস্থল, নর্দার্ন হেমিস্ফিয়ারের মোট ওয়াটার প্লাস ল্যান্ড, অর্থাৎ জলাস্থলের টোটাল পরিমাণ, সেটা সাউদার্ন হেমিস্ফিয়ারের মোট জলাস্থলের সাথে সমান। মোট ওয়াটার প্লাস ল্যান্ডের সাথে সমান। নর্দার্ন হেমিস্ফিয়ারের মোট জলাস্থল সাউদার্ন হেমিস্ফিয়ারের মোট জলাস্থলের সাথে সমান। অর্থাৎ আমি যদি আজকে তোমাকে বলি যে নর্দার্ন হেমিস্ফিয়ারে 20 ইউনিট টোটাল জলাস্থল, তাহলে সাউদার্ন হেমিস্ফিয়ারে কত হবে ভাই? নর্দার্ন হেমিস্ফিয়ারে মোট যদি 20 ইউনিট জলাস্থল হয়, সাউদার্ন হেমিস্ফিয়ারে কত হবে ভাই? 20 ইউনিট। ঠিক আছে, নর্দার্ন হেমিস্ফিয়ারের মোট জলাস্থল সাউদার্ন হেমিস্ফিয়ারের মোট জলাস্থলের সাথে সমান। নর্দার্ন হেমিস্ফিয়ারে 20 ইউনিট হলে সাউদার্ন হেমিস্ফিয়ারে 20 ইউনিট হবে। তাহলে পুরো পৃথিবীতে কতটা হলো? পুরো পৃথিবীতে কতটা হলো? 40। ফ্যান্টাস্টিক, 20 প্লাস 20 40। ওকে, চলো, এই যে জ্ঞানগুলো আমরা নিজেদের মধ্যে অ্যাবজর্ব করলাম, এবার এই জ্ঞানগুলো দিয়ে আমরা যে জিনিসটা করব তাকে বলা হয় আর্থ প্রবলেম। চলো আমরা এবার আর্থ প্রবলেমের একটা দুটো এক্সাম্পল দেখা শুরু করি।
This one. খুব ভালো করে বুঝবে, ঠান্ডা মাথায় বুঝবে, ধরে ধরে বুঝবে। কারো কথা চিন্তা করতে করতে বুঝবে না, তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। বোঝা গেল? আমরা কি গ্রাম ছাড়াই রাঙামাটির পথে করব? না, এটাই করি, এটাই করি। সুন্দর জুঁই ফুল ফুটে আছে। চলো স্টেপ বাই স্টেপ করব, ভালো করে দেখব। ঠিক আছে? দেখো, পৃথিবীর মোট ভূমি আর জলের অনুপাত বলেছে কত? 3:5। ঠিক আছে? তাহলে পুরো স্টেপ বাই স্টেপ করছি, ঠান্ডা মাথায় বোঝো। তোমরা একেবারেই বুঝে যাবে, আমার এইটুকু বিশ্বাস তোমাদের সবার উপর আছে, তোমরা পারবে। সেই কনফিডেন্সটা নিজের মধ্যে গ্রো করো। ঠিক আছে? তাহলেই হবে। দেখো, টোটাল আর্থের ভূমি এবং ওয়াটার, ল্যান্ড, এটার অনুপাত কত? 3:5। ঠিক আছে? নেক্সট আমায় কি বলেছে? উত্তর গোলার্ধে এর অনুপাত 7:9। উত্তর গোলার্ধ মানে নর্দার্ন হেমিস্ফিয়ারে এর অনুপাত কত বলে দিয়েছে? 7:9। তাহলে আমার দক্ষিণ গোলার্ধে কত হবে সেটা বার করতে বলেছে। চল ধীরে ধীরে করব, সুন্দর করে করব। চল ফার্স্টে আমার সাথে একটু তোমরা মনে করো তো যে আমরা কি কি জানি। আমরা কি কি জানি? যে নর্দার্ন হেমিস্ফিয়ারের মোট জলাস্থল সাউদার্ন হেমিস্ফিয়ারের মোট জলাস্থলের সাথে সমান, এটা আমরা জানি। আর একটা কি জানি? নর্দার্ন হেমিস্ফিয়ার প্লাস সাউদার্ন হেমিস্ফিয়ার উইল বি ইকুয়ালস পুরো পৃথিবী, তাই তো? এই দুটো আমরা জানি। তাহলে আমাকে একটা কথা বলো তো ভাই, নর্দার্ন হেমিস্ফিয়ারে ল্যান্ড আর ওয়াটারের অনুপাত হচ্ছে 7:9, তাহলে টোটাল জলাস্থলের পরিমাণ 16 ইউনিট না? কি গো, টোটাল জলাস্থলের পরিমাণ 16 ইউনিট না? তোমরা বলবে হ্যাঁ তো স্যার, নর্দার্ন হেমিস্ফিয়ারে টোটাল জলাস্থলের অনুপাত তো স্যার 16 ইউনিট। আমি বলবো ফ্যান্টাস্টিক। এবার আমাকে একটা কথা বলো, সাউদার্ন হেমিস্ফিয়ারে, নর্দার্ন হেমিস্ফিয়ারে যদি টোটাল জলাস্থল 16 হয়, তাহলে সাউদার্ন হেমিস্ফিয়ারে টোটাল ল্যান্ড আর ওয়াটারের পরিমাণ কত আসবে? সাউদার্ন হেমিস্ফিয়ারে টোটাল ল্যান্ড আর ওয়াটারের পরিমাণ কত আসবে? 16 ইউনিট। কেন? কারণ দুটো সমান হয় তাই। একদম ঠিক, ভেরি গুড, 16 ইউনিট। তাহলে সাউদার্ন হেমিস্ফিয়ারে টোটাল ল্যান্ড আর ওয়াটার কত, নর্দার্ন হেমিস্ফিয়ারে টোটাল ল্যান্ড অ্যান্ড ওয়াটার কত, এই দুটো আমরা পেয়েছি, রাইট? এই লজিক অনুযায়ী টোটাল আর্থের পরিমাণ কত আসছে গো? টোটাল আর্থে ল্যান্ড আর ওয়াটার, টোটাল আর্থে ল্যান্ড আর ওয়াটার কত আসছে গো? খেয়াল করো তো, নর্দার্ন হেমিস্ফিয়ারে 16, সাউদার্ন হেমিস্ফিয়ারে 16, তাহলে টোটাল আর্থের ল্যান্ড অ্যান্ড ওয়াটার আসছে কত? 32। এই অবধি প্রত্যেকে আমার সাথে আছো? এই অবধি প্রত্যেকে আমার সাথে আছো? লাল কালি দিয়ে ইনফরমেশনটা লিখেছি, ব্লু কালিতে আমরা যা যা জানি সেটা লিখেছি, গ্রিন কালিতে যে দুটো ইনফরমেশন আছে তার রেসপেক্টে কি রেজাল্ট আসছে সেটা লিখেছি। ঠিক? এবার আমাকে একটা কথা বলো তো ভাই, টোটাল আর্থে ল্যান্ড অ্যান্ড ওয়াটারের অনুপাত কত? 3:5 না? টোটাল আর্থে ল্যান্ড অ্যান্ড ওয়াটারের অনুপাত কত? 3:5 না? তাহলে টোটাল আর্থে তো আমার ল্যান্ড অ্যান্ড ওয়াটার আসছে 8 ইউনিট। কি গো ভাই, তাই না? টোটাল আর্থে তো আমার ল্যান্ড অ্যান্ড ওয়াটার কত আসছে? 8 ইউনিট। এদিকে আমি কি বার করেছি? টোটাল আর্থে ল্যান্ড অ্যান্ড ওয়াটার।
আমি টোটাল আর্থে ল্যান্ড অ্যান্ড ওয়াটার কত বার করেছি? তোমরা বলবে স্যার 32 বার করেছেন। এবার একই পৃথিবীতে যদি আমার একবার 32 আছে আর একবার 8 আসে, পৃথিবী তো ধ্বংসের একদম সামনে, কলিযুগের একদম পিক। আমরা কি একই পৃথিবীতে দুরকম ল্যান্ড অ্যান্ড ওয়াটার রাখতে পারবো? পারবো না তো। কি করতে হবে? কোনটাকে ফিক্স করতে হবে তাহলে? which we have to fix? ভেরি গুড তাপস, ফ্যান্টাস্টিক। টোটালটাকে ফিক্স করতে হবে, একদম ঠিক। ল্যান্ড অ্যান্ড ওয়াটারের টোটাল যেটা, আর বারবার এই যে ল্যান্ড বলছি আমার ভয় লাগছে, কখন মুখ দিয়ে কি বেরিয়ে যায়। ভূমি এবং জল বলি, সেফ। ভূমি এবং জলের টোটাল যেটা, সেই টোটালটা আমায় ফিক্স করতে হবে, রাইট? সেই টোটালটা আমায় ফিক্স করতে হবে। তাহলে টোটালটা যদি আমায় ফিক্স করতে হয়, এটার সাথে আমায় কি গুণ করতে হবে? 4 গুণ করতে হবে। আমাকে কি গুণ করতে হবে? 4 গুণ করতে হবে। তাহলে এবার চলো 4 গুণ করে আমার ল্যান্ড কত আসছে? 3 4 12, L/W। 3 4 12, 4 5 20। এটা আমার চলে আসছে কি? টোটাল আর্থ। নর্দার্ন হেমিস্ফিয়ারে কত দেওয়া আছে? 7:9। এটা হচ্ছে কি? নর্দার্ন হেমিস্ফিয়ার। তো ভাই আমার দুটোকে যদি বিয়োগ করে দিই, আমরা কি পেয়ে যাব? সাউদার্ন হেমিস্ফিয়ার। তাহলে সাউদার্ন হেমিস্ফিয়ারের অনুপাত কত চলে গেল গো? 5:11। কল্যাণ ভাই আমার, আমার রেশিওর ক্লাসটা একটু দেখে আসো, রেশিও ইকুয়েট, না হলে বুঝতে পারবে না গো ভাই আমার। তুমি যথেষ্ট ভালো ছেলে আমি বিশ্বাস করি, এবং তুমি বুঝতে পারবে। একবার তুমি যদি নতুন হও, তোমার নাম আমি আগে পাইনি, কাইন্ডলি আমার রেশিওর ক্লাসটা একটু দেখে আসো। রেশিও ইকুয়েট সেকেন্ড ক্লাসে করিয়েছিলাম রেশিওর, একবার দেখে আসো, তারপরে আবার এগুলো দেখো, দেখবে সব জলের মতো হয়ে গেছে। ওকে, এত সোজা, একদমই ঠিক, এতটাই সোজা, এতটাই সোজা। যারা আমার আগের রেশিওর ক্লাস করনি, তারা আগে সেই ক্লাসগুলো করে আসো, ঠিক আছে? যারা আগে আমার রেশিওর ক্লাস করনি, এই গুণটা তারা বুঝতে পারবে না। কেন আমরা গুণ করেছি, এই গুণের জায়গাটা যদি বুঝতে না পারো, প্লিজ আমি রিকোয়েস্ট করছি সবাইকে আগে রেশিওর ক্লাসটা করে আসো, না হলে এই ক্লাসগুলো করো না, বুঝতে পারবে না কিছু। ওকে, চল পরেরটা আমরা দেখি। ইমা, আর কোথায় রে? আর্থ প্রবলেম আরেকটা ছিল, যা বাবা। ওকে চলো, আমি আরেকটা এমনি লিখে দিচ্ছি, আমি আরেকটা আর্থ প্রবলেম এমনি লিখে দিচ্ছি, ঠিক আছে? চলো, ভেরি গুড কুন্তল, ফ্যান্টাস্টিক, তোমরা সবাই খুব ভালো ছেলে। চলো দেখো, আমি লিখলাম টোটাল আর্থে, টোটাল আর্থে ল্যান্ড ইস টু ওয়াটার আমি মনে করলাম আছে 2:3, ঠিক আছে? 2 ভাগ স্থল 3 ভাগ জল। ওকে, সাউদার্ন হেমিস্ফিয়ারে ধরো আমি বললাম এটা আছে 3:7 বা 7:3। তাহলে নর্দার্ন হেমিস্ফিয়ারে আমার ওয়াটার ইস টু ল্যান্ড কত হবে? সেট করে আমাকে একটু বার করে দাও। টোটাল আর্থে ল্যান্ড ইস টু ওয়াটার 2:3, সাউদার্ন হেমিস্ফিয়ারে ওয়াটার ইস টু ল্যান্ড 7:3, নর্দার্ন হেমিস্ফিয়ারে ওয়াটার ইস টু ল্যান্ড কত? না, এবার আশা করি সবাই বুঝতে পারবে। না, বলো। তাপস অ্যান্সার দিয়েছে, সুদীপ অ্যান্সার দিয়েছে, বিজলি দিয়েছে, সনাতন, অনন্যা, দেবব্রত। এই অঙ্কটা তোমরা প্রায় 90% লোক ভুল করবে। তোমরা কিন্তু সব শিখেছো, সব ভেরি গুড তুষার, ফ্যান্টাস্টিক, সব শিখেছো, সব জানো, প্রত্যেকে ভালো ভালো ছেলে মেয়েরা আমার ভাই বোনরা আছো, কিন্তু কেন ভুল করবে জানো তো?
যে জিনিসটা নিয়ে এসএসসি বা ব্যাংক বা রেল তোমাদের মাথা দিয়ে খেলে, তোমরাও সেই একই কারণে ভুল করবে। দেখো, যখনই কোনো অঙ্ক করবে না, অঙ্কটাকে তোমরা ক্রাশের ডিপি মনে করবে, বুঝতে পারছো? ইনস্টাগ্রামে ক্রাশের ডিপি মনে করবে, মনোযোগ দিয়ে দেখবে। এখানে আমার কি অনুপাত দেওয়া আছে? L:W, তাই না? এখানে আমার কি দেওয়া আছে? W:L। বাট রেশিও ক্যালকুলেশনের ফার্স্ট রুল কি ভাই? আমার রেশিও ক্যালকুলেশনের ফার্স্ট রুল কি? সবকটার অর্ডার মেনটেন করতে হয় না? ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে রেশিওর সবসময় অর্ডার মেনটেন করবে। হয় সবকটাকে L:W তে নিয়ে যাও, বা সবকটাকে W:L এ নিয়ে যাও। কি করে W:L এ নিয়ে যাবে বা কি করে L:W তে নিয়ে যাবে, কোনটাই নিয়ে যাবে, কি করে বুঝবো কোনটাই নিয়ে যাব? যেটা চেয়েছে সেইভাবে নিয়ে যাও, যেটাই আমায় চেঞ্জ কম করতে হয়। আমাকে W:L চেয়েছে, তাহলে আমি যদি এইখান থেকে W:L টা বার করে নিই, তাহলে আমার আর আলাদা করে খাটতে হবে না, চেঞ্জ আর করতে হবে না, তাই না? তো চলো আমরা এখানে তাহলে প্রত্যেকটাকে আগে W:L এ নিয়ে যাই। W:L আমার কত আসছে ভাই? আমার 3:2। ওকে। আর এখানে আমার কত দেওয়া আছে? ওয়াটার::ল্যান্ড, সেটা আমার কত দেওয়া আছে ভাই? 7:3। তাহলে ভাই আমার একটা কথা বলো, আমার নর্দার্ন হেমিস্ফিয়ারে মোট জলাস্থলের পরিমাণ তো 10 ইউনিট, এই সরি সাউদার্ন হেমিস্ফিয়ারে। তাহলে সাউদার্ন হেমিস্ফিয়ারে মোট পরিমাণ যদি 10 ইউনিট হয়, আমাকে একটা সিম্পল কথা বলো, সাউদার্ন হেমিস্ফিয়ারে আমার এখানে যদি 10 ইউনিট হয়, নর্দার্ন হেমিস্ফিয়ারে টোটালটা কত হবে? নর্দার্ন হেমিস্ফিয়ারে মোট কত হবে? তোমরা বলবে স্যার এ তো খুব সোজা, নর্দার্ন হেমিস্ফিয়ারেও আমাদের 10 ইউনিট হবে। আমি বলবো ফ্যান্টাস্টিক, আমি বলবো ফ্যান্টাস্টিক। তাহলে নর্দার্নেও 10, সাউদার্নেও 10, অল টোটালে আমার মোট আর্থে কত চলে গেল? তোমরা বলবে যে স্যার টোটাল আর্থে আপনার চলে আসবে 10 আর 10 20 ইউনিট। আমি বলবো একদম ঠিক, 20 ইউনিট চলে আসবে টোটাল। আমার এখানে কত ইউনিট আসছে? তোমরা বলবে স্যার 3 আর 2 5 ইউনিট আসছে। বাট 5 ইউনিট তো আসলে ভাই আমাদের হবে না, 5 ইউনিট আসলে তো জীবন আমাদের শেষ, কারণ আমাদের এখানে 20 ইউনিট হচ্ছে পুরো পৃথিবী। তো হামকো ক্যা করনা পড়েগা? আমি এবার কি করবে ফেলু বাবু? 4 দিয়ে গুণ করিতে হইবে। তো 4 দিয়ে যদি আমি গুণ করি, কত আসতেছে? 3 4 12, 4 2 8। আর সাউদার্ন হেমিস্ফিয়ারে কত আছে? 7:3। তাহলে দুটোকে বিয়োগ করলে আমরা নর্দার্ন হেমিস্ফিয়ার পেয়ে যাব 5:5, অর্থাৎ 1:1। সমঝা? আমরা ক্লিয়ার করতে পেরেছি সবাইকে? আর্থ প্রবলেম বুঝেছি সবাই? একদম দেবলি না, তোমরা অনেকে বুঝেছো ভাই, অনেকে ভালো করেছো, হ্যাটস অফ। তোমাদের সবার কাছে একটা হাততালি, ভেরি গুড পল্লবী। তোমাদের নিজেদের জন্য একটা হাততালি তোমাদের নিজেদের দেওয়া উচিত। এগুলো কিন্তু খুব সহজ জিনিস নয়। এটাই যখন তুমি তোমার বন্ধুদের দেবে বা লোকজনদের দেখবে, দেখবে কিসব ভাবে কিসব করছে, দেখবে ভয় পেয়ে গেছে করতে। বাট ভেরি গুড, ঠিক আছে? চল নেক্সট। এইবার আমরা যেটা শিখবো সেটাকে বলা হয় ইনকাম এক্সপেন্ডিচার প্রবলেম। ওকে, কিধার গয়া? এটা পরে করাচ্ছি। 15 16, এই তো দিস ওয়ান, দিস ওয়ান। এটা নট দিস ওয়ান, নট দিস ওয়ান। এর রেশিও হচ্ছে এত লাস্ট ইয়ার, এটা তো মেন্স টাইপ, এটা পরে করাবো। Q1 এটা ইনকাম এক্সপেন্ডিচার প্রবলেম, বিভৎস ফেমাস একটা প্রবলেম। হেন পরীক্ষা নেই যেটা এটা আসে না, খুব ফেমাস প্রবলেম। এটাকে বলা হয় ইনকাম এক্সপেন্ডিচার প্রবলেম। এবার ইনকাম এক্সপেন্ডিচার প্রবলেম 3 ভাবে করা যায়।
হ্যাঁ, যেটা ভুল করলে কোনটা ভুল করলে ভাই আমার? আচ্ছা আমাকে লাস্টে বলো, আমি বলে দিচ্ছি আবার, ঠিক আছে? একটুখানি স্টার মার্ক দিয়ে রেখো, লাস্টে বলো, আমি বলে দিচ্ছি, চাপ নেই। ইনকাম এক্সপেন্ডিচার প্রবলেম তিন ভাবে করা যায়। একটা সিঙ্গেল ভেরিয়েবল নিয়ে, একটা ডাবল ভেরিয়েবল নিয়ে, আর একটা এক্সাম মেথড। তো আমি তিনখানা মেথডই শেখাচ্ছি না, ফালতু সময় নষ্ট করে লাভ নেই। অনেক দরকারি সময় তোমাদের ভাই, অনেক কিছু পড়াশোনা করতে হবে। আমরা ডাইরেক্ট এক্সাম মেথড যেটা করব সেটা শিখছি, ঠিক আছে? এক্সাম মেথড যেটা সেটা করছি। চলো দেখা যাক। দেখো কি বলেছে, এ আর বি এর আয়ের অনুপাত 11:9, ব্যয়ের অনুপাত 9:7, উভয়ে মাসে 2400 টাকা সঞ্চয় করে, তাহলে এর আয় কত? চলো আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। দেখো আমাকে এখানে দুটো লোকের কথা বলা আছে, একটা এ একটা বি। আমাদের তাকে বলা আছে ইনকাম রেশিও। ইনকাম রেশিও আমার কত দেওয়া আছে? ইনকাম রেশিও আমাকে দেওয়া আছে 11:9। এক্সপেন্ডিচার মানে কি? এক্সপেন্ডিচার মানে হচ্ছে খরচ ভাই, হ্যাঁ, এক্সপেন্ডিচার খরচ। এক্সপেন্ডিচার রেশিও আমার কত দেওয়া আছে? তোমরা বলবে স্যার 9:7। এবং সেভিংস আমায় কত বলা আছে? সেভিংস আমাকে বলে দেওয়া আছে উভয়ই 2400 টাকা করে করে, তাহলে এটাও 2400 এন্ড এটাও 2400। তাহলে আমরা ফার্স্টে কি করব জানো তো? আমাদের ফার্স্ট স্টেপ কি হবে? আমাদের ফার্স্ট স্টেপ হবে ইনিশিয়াল, ফাইনাল এবং চেঞ্জ, এটাকে পরপর লিখে রাখা। স্যার ইনিশিয়াল, ফাইনাল, চেঞ্জ মানে? দেখো ইনকাম এবং এক্সপেন্ডিচার, ইনিশিয়াল মানে হচ্ছে একদম প্রারম্ভ, শুরু। আমাদের শুরু হচ্ছে কোথার থেকে? এরপরে তোমরা কেউ রেলে চাকরি পাবে, কেউ এসএসসি তে চাকরি পাবে, কেউ ওয়েস্ট বেঙ্গল সার্ভিসে চাকরি পাবে। ফার্স্টে তোমাদের শুরু হচ্ছে কি? টাকা পাওয়া, ইনকাম। এটা হচ্ছে তোমাদের স্টার্ট, ইনিশিয়াল, রাইট? তো তুমি যখন তোমার আয় থেকে ব্যয় বিয়োগ করবে, তুমি যখন তোমার আয় থেকে ব্যয় বিয়োগ করবে, তখনই তো তোমার সঞ্চয়টা থাকে রে ভাই। সঞ্চয় মানে কি? যতটা ইনকাম করলে, যতটা খরচ করলে, তাদের যে বিয়োগফল, তাদের যে চেঞ্জটা, সেটাই তো আমার সঞ্চয়। তাহলে ফার্স্ট তুমি কি করলে? ইনকাম, এক্সপেন্ডিচার, সেভিংস বাই পরপর সুন্দর করে ভদ্রলোকের মতো লিখে নিলে, হয়ে গেল লেখা। জীবনে কোনো চাপ নেই। এইবার ব্যাপারটা হচ্ছে স্যার ইসকে বাদ হাম ক্যা করে। খুব ভালো করে মাথা ঠান্ডা করে শোনো, একবারেই তোমরা বুঝতে পারবে, সুন্দর করে বোঝো। হ্যাঁ দেখো, দেখো ফার্স্ট স্টেপ, এই দুটো গুণ করে বিয়োগ। কি বললাম? রেশিও দুটো গুণ করে বিয়োগ। তাহলে কত আসছে? 7 11 77, 9 9 81, 81 মাইনাস 77 মানে কত হয় গো ভাই? 4। বড় থেকে ছোটটা বিয়োগ হবে। সেকেন্ড স্টেপ, নিচের দুটো গুণ করে বিয়োগ। এই যে নিচের দুটো গুণ করে বিয়োগ। তাহলে দেখো এখানে আমার কি আসছে? 9 ইন্টু 2400 মাইনাস 7 ইন্টু 2400। আমি যদি বোথ সাইড থেকে 2400টা কমন নিয়ে নিই, তাহলে আমার কত চলে আসছে? 9 মাইনাস 7 অর্থাৎ 2। তার মানে আমার গুণ করলে কত পাচ্ছি? 4800। ঠিক? তাহলে আমি কি করলাম? ফার্স্ট স্টেপে আমি কি করলাম? প্রথম দুটো রেশিও দুটো গুণ করে বিয়োগ। সেকেন্ড স্টেপে কি করলাম? পরের দুটোকে গুণ করে বিয়োগ। এবার রেশিওর মেন ফান্ডা কি? আমার সাথে সাথে আওড়াও। রেশিওর মেন ফান্ডা কি? অনুপাতের সাথে ভ্যালুর রিলেশন স্থাপন করা না? অনুপাতের সাথে ভ্যালুর রিলেশন স্থাপন করা না ভাই মেন ফান্ডা? দেখো এই যে বিয়োগফলটা বেরোলো না 4 ইউনিট, আর এই যে বিয়োগফলটা বেরোলো না 4800, এই দুটো বিয়োগফল আমার পরস্পর সমান হবে। 4 ইউনিট ইকুয়াল টু 4800, এই দুটো বিয়োগফল আমার পরস্পর সমান হবে। 1 ইউনিট ইকুয়াল টু 1200, 1 ইউনিট ইকুয়াল টু 1200। এই দুটো বিয়োগফল আমার
পরস্পর সমান হবে। 1 ইউনিট ইকুয়াল টু আমার তাহলে কত চলে গেল? 1200। এবার এই যে 1 ইউনিটের ভ্যালু আমাকে তো আয় বার করতে বলেছে। আয় কত ভাই আমার? তোমরা বলবে যে স্যার আয় তো 11 ইউনিট, আয় তো 11 ইউনিট, তাহলে আমাকে বলেছে এর আয় কত? তাহলে ভাই আমার 1 এর ভ্যালু যদি 12 হয়, 11 ভ্যালু কত হবে? 1200 ইন্টু 11। 1200 ইন্টু 11 মানে 13,200। 13,200। তাহলে আমরা স্টেপ গুলো পরপর একবার রিক্যাপ করে নিই। ফার্স্ট স্টেপ, ওপরের দুটো গুণ করে বিয়োগ, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। একদম চোখ বন্ধ করে শোনো, অঙ্ক টঙ্ক দেখার দরকার নেই, খালি চোখ বন্ধ করে আমি যেরকম ভাবে বলছি সেটা শোনো, ঠিক আছে? সুন্দর করে বলছি, একদম পুরো এসএমআর ভয়েসে বলবো, ঠিক আছে? আবার একদম চোখ বন্ধ করে শোনো। যখন আমাকে ইনকাম, এক্সপেন্ডিচার এবং সেভিংস এর রেশিও দেয়া থাকবে, ফার্স্ট স্টেপ পরপর আগে লিখে নেব। ফার্স্টে ইনকাম, তারপরে এক্সপেন্ডিচার, তারপরে সেভিংস, তারপর ওপরের দুটো রেশিও ক্রস গুণ করে বিয়োগ, তারপর নিচের দুটো ভ্যালু অর্থাৎ এক্সপেন্ডিচার এবং সেভিংস ক্রস গুণ করে বিয়োগ। দুটো বিয়োগ হয়ে গেল, এই বিয়োগ ফল দুটি পরস্পর সমান হবে। যেই মাত্র বিয়োগফল পরস্পর সমান করে দিলাম, আমি অনুপাতের সাথে ভ্যালু পেয়ে গেলাম। ব্যাস, তারপরে ইনকামের যে রেশিও সেখান থেকে আমরা ইনকাম বার করে ফেলবো। সমঝা? বোঝা গেছে? বেশ, রেডিও প্রোগ্রাম রাতের সাথী এখানেই শেষ। ওকে, এবার এইখানে একটা জিনিস মাথায় থাকবে, একদম এই টাইপেরই আসবে। ইনকাম এক্সপেন্ডিচারের 3টে টাইপ হয়, সব করে দেবো। দেখো এইবার না, এখানে গ্যাপ ক্যালকুলেট করে হবে না, গ্যাপ ক্যালকুলেট করে এখানে হবে না। এইবার এইখানে একটা জিনিস মাথায় রাখবে, কি সেটা? এই যে জিনিসটা তুমি পেলে না, 1 ইউনিট ইকুয়াল টু 1200, এর ভ্যালু অলওয়েজ ইনকামের রেশিওতে বসে, ইনকামের রেশিওতে বসে। মানে কি? এই যে 1 ইউনিট ইকুয়াল টু তোমার 1200 পেলে না, 1 ইউনিট ইকুয়াল টু যে 1200 বলছে, এক্সামে এত টাইম থাকে না লক্ষণ, তুমি এখন এক্সামের থেকে অনেক দূরে আছো, সব ভুলভাল ভাবনা মাথায় রাখবে না। দেখো অলওয়েজ মনে রাখবে এটা ইনকামের রেশিওতে বসে, ঠিক আছে? খালি মাথায় রাখবে এই যে ভ্যালুটা এলো না ভাই, এইখান থেকে আমি ইনকামের ভ্যালু খালি পাবো, অর্থাৎ আমি খালি ইনকামের ভ্যালু গুলো এইখান থেকে বার করতে পারবো। 1 এর ভ্যালু 1200, আমি 11 ভ্যালু পাবো, 9 ভ্যালু পাবো, দুজনার ইনকাম পাবো, এক্সপেন্ডিচারের ভ্যালু কিন্তু আমি এখানে বসাতে পারবো না। এবার তাহলে তোমাদের জিজ্ঞেস করবে, হ্যাঁ না ইনকাম রেশিও এক্সপেন্ডিচার রেশিও ডাইরেক্ট এখান থেকে মাইনাস হবে না, কোনো রেশিও কখনো যোগ বা মাইনাস করা যায় না, কন্ডিশন অ্যাপ্লাইড থাকে তার জন্য। এইখানে মাইনাস করে হবে না, ঠিক আছে? এইখানে মাইনাস করে হবে না, প্লাস মাইনাস আমরা প্রফিট অ্যান্ড লসে করতে পারবো, কারণ সেখানে অলরেডি কন্ডিশন অ্যাপ্লাইড করা থাকে। ওকে ভাই আমার, এটাকে খেয়াল রাখবে। চলো, তো ভাই এইখানে আমরা খেয়াল রাখবো কি, যদি আমাদের এক্সপেন্ডিচার চাই আমরা কি করে বার করব? কোথাও যদি আমাদের এক্সপেন্ডিচার চাই আমরা কি করে বার করব? দেখো ভাই আমার, ইনকাম আমি পেয়ে গেছি, তো ইনকাম আমি পেয়ে গেছি, কত সেভ করছে আমি পেয়ে গেছি, আমি যদি আমার ইনকামের থেকে সেভিংস বিয়োগ করে দিই তাহলেই এক্সপেন্ডিচার পেয়ে যাব, তাই না? ইনকামের থেকে যদি আমি সেভিংস বিয়োগ করে দিই তাহলে এক্সপেন্ডিচার পেয়ে যাব। ঠিক আছে ভাই আমার? তো এইটা চলে গেল প্রসেস, এটা চলে গেল কি ভাই আমার, বেসিক প্রসেস। এবার এই অঙ্কটা আমরা আর কিভাবে করতে পারতাম? এই অঙ্কটা আমরা আর কিভাবে করতে পারতাম মনে আছে?
আমি রেশিওর ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে রেশিও মানে কি, সমস্ত কিছু কমন জিনিস বাদ দিয়ে যেটা পড়ে থাকে সেটা রেশিও। অর্থাৎ কোন জায়গার রেশিও যদি 11:9 হয়, কোন জায়গার রেশিও যদি 11:9 হয়, আমরা কি বলতে পারি না যে এর ভ্যালু 11-র মাল্টিপল আর বি এর ভ্যালু 9-এর মাল্টিপল, হ্যাঁ কি না? বলতে পারি তো যে এর ভ্যালু 11-র মাল্টিপল আর বি এর ভ্যালু 9-এর মাল্টিপল। তাহলে আমাকে এই যে এর আয় চেয়েছে, আমি তো বলতে পারি যে এর আয় 11-র মাল্টিপল হবে, হ্যাঁ কি না? বলতে পারি। 11-র মাল্টিপল কোথায় আছে? একমাত্র অপশন সি তে। তাহলে সি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার যদি দু জায়গাতে থাকতো, ধরো এখানে আরো কোথাও একটা 11-র মাল্টিপল দেওয়া আছে, তখন আমাদের এইভাবেই করতে হতো, তখন এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। বাট যখনই আমরা কোনো রেশিওর অঙ্ক দেখবো না, একবার মাল্টিপল দিয়ে একবার চেক করে নেব। ওকে, চল আমরা সেম টাইপের অঙ্ক আরেকটা করি। সেম টাইপের অঙ্ক আরেকটা করি, চল এটা বলো। এটা বলো। 3 ঘন্টা পর আমি বসলাম, 3 ঘন্টা না 2.5 ঘন্টা। बोलो इसका आंसर क्या होगा? इसका आंसर क्या होगा? একইভাবে করব। তাপস অ্যান্সার দিয়েছে, পল্লবী অ্যান্সার দিয়েছে, ভেরি গুড ভাই। দেখছি এ হবে কিনা দেখছি। হাম कैसे पता है? সুদীপ অ্যান্সার দিয়েছে। আচ্ছা, দুজন এ একজন সি। সুদীপ অ্যান্সার দিয়েছে। এখানে কিন্তু আমাকে ব্যয় চেয়েছে, সেটা দেখে করবে, আয় চাইনি। চলো আস্তে আস্তে দেখা শুরু করি। ঠিক আছে, আস্তে আস্তে দেখা শুরু করি আমরা। দেখো কি বলেছে গো ভাই আমার, এ আর বি এর আয়ের অনুপাত 6:11। এ ইস টু বি আছে, আয়ের অনুপাত কত? 6:11। ব্যয়ের অনুপাত কত? 1:2। সঞ্চয় কত? 9,000 আর 11,500। 9,000 আর 11,500। ঠিক আছে, তাহলে ফার্স্ট প্রথম দুটো ক্রস মাল্টিপ্লাই করে বিয়োগ। 6 × 2 = 12, 11 × 1 = 11। তাহলে 12 - 11, এটা তো পুরো গোছানো সংসার, ডাইরেক্ট এক ইউনিট আসছে, ডাইরেক্ট এক ইউনিট আসছে। ঠিক আছে, এখানে আমার কত আসছে গো ভাই? তোমরা বলবে যে স্যার এখানে আপনার আসছে 11,500 ইন্টু 1 আর 9,000 ইন্টু 2। তার মানে 9 × 2 = 18,000 মাইনাস 11,500। কত আসে গো ভাই আমার? তোমরা বলবে স্যার 0 0 5 আর 5 এ 10, হাতে আছে 1, 1 আর 2 6, 6,500। আমি বলবো একদম ঠিক। তাহলে এক ইউনিট ইকুয়াল টু তো আমার 6,500, জীবনে তো আমার চাপ নেই কোনো। কি গো ভাই, এক ইউনিট ইকুয়াল টু তো আমাদের 6,500 হয়ে যাচ্ছে। তোমরা বলছো হ্যাঁ স্যার এক ইউনিট ইকুয়াল টু তো 6,500। ওকে, আমাকে কি বার করতে বলেছে? তোমরা বলছো যে স্যার আপনাকে বার করতে বলেছে বি এর ব্যয়। তাহলে বি এর ব্যয় বার করার জন্য আগে আমার আয় লাগবে, বি এর ব্যয় বার করার জন্য আগে আমার আয় লাগবে। তাহলে বি এর আয় কত? 11 ইউনিট। এক ইউনিটের ভ্যালু এত হলে 11 ইউনিটের ভ্যালু কত? 6,500 ইন্টু 11। 0 0 5 5 আর 6 11, এক হাতে আছে 1, 6 আর 1 7। এই যে ম্যাজিকটা হলো, এটা কে কে বুঝতে পারেনি? এই যে ম্যাজিকটা হলো, এটা কে কে বুঝতে পারেনি? 11 দ্বারা গুণ। কোন সুন্দর ভাই বোন কি আছো যে এটা বুঝতে পারেনি?
পারোনি, বাহ 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 বাহ, নাম্বার সিস্টেম পুরো একদম নিজের এক্সের মতো ভুলিয়ে দিয়েছে, বাহ 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 বাহ। নাম্বার সিস্টেমের ক্লাস করে আসবে, 11 দিয়ে গুণ সেটা করে আসবে, ঠিক আছে। চলো তাহলে দিস ইজ মাই 71,500, দিস ইজ মাই কি, দিস ইজ হচ্ছে বি এর ইনকাম, সিজিএল এর অফিসার 71,500 টাকা, জিএসটি ইন্সপেক্টর। তো এবার আমাকে ব্যয় বার করতে বলেছে না ভাই, তাহলে আয় যদি হয় এত, খরচ যদি হয় এত, দুটোকে যদি করি বিয়োগ, हम लोग क्या पाएगा, हम लोग ব্যয় পাएगा, ঠিক আছে। টাইম কমে যাবে গণেশ, কোনো চিন্তা করবে না। हम लोग বুঝা, ঠিক আছে। স্কলারশিপ অ্যামাউন্ট। চলো এই চলে গেল আজকের ব্যাপার। ওকে, দুটো অ্যানাউন্সমেন্ট আমরা একটু করে নিই, তারপরে আমি তোমাদের ডাউট এবং হোমওয়ার্কের ইয়েটা দেখছি। অ্যানাউন্সমেন্ট নাম্বার 1, নেক্সট দিন আমরা রেশিওর মেন্স টাইপের অঙ্ক করব, গ্র্যাজুয়েশন লেভেল মেন্স। হ্যাঁ, নেক্সট দিন আমরা রেশিওর মেন্স টাইপের অঙ্ক করব, যেটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলে যে মেন্সের অঙ্কগুলো আসে সেইটা করব, ঠিক আছে। নাম্বার 2, সাকসেসিভ শিখবো। নাম্বার 3, বেসিক পার্সেন্টেজ কোশ্চেন সলভ, বেসিক পার্সেন্টেজের কোশ্চেন সলভ করব। এই তিনটে হচ্ছে আমাদের নেক্সট দিন, ঠিক আছে। এবার নাম্বার 2 এক্সাম, এবার আমি সারপ্রাইজ নেব ভাই, এবার আমি সারপ্রাইজ এক্সাম নেব। অ্যানাউন্সমেন্ট নাম্বার 2, 9, 10, 11 না আমি একটু ছুটি নেব। স্যার কেন ছুটি নেবেন? ওয়াই, আমি আমার ওয়াইফের সাথে দেখা করতে যাব, লং ডিস্টেন্স, ওর ট্রান্সফার হচ্ছে না আর আমার তো কলকাতা বেস জব, তার জন্য এই 3 দিন ছুটি নিয়ে আমি একটু ওর সাথে দেখা করতে যাব। তো এই 3 দিন আমি ছুটি নিচ্ছি ভাই। তোমাদের আবার ক্লাস শুরু হবে হচ্ছে সোমবার থেকে, এবং সোমবার থেকে যখনই ক্লাসটা করতে আসবে মনটা ধুকপুক করে করে আসবে। কেন? আস্তে আস্তে আমরা ভালো জায়গা শুরু করতে চলেছি এবং যে কোনো দিন এক্সাম হতে হবে, ঠিক আছে। ওয়াইফ পোস্ট অফিসে আছে, ঠিক আছে। ম্যাম থাকে উত্তরবঙ্গ ভাই, কোচবিহার, ক্লিয়ার। তো এই চলে গেল ব্যাপার। তোমাদের একটা সেরা হোমওয়ার্ক দিয়ে যাই, ঠিক আছে। একটা সেরা হোমওয়ার্ক আমি তোমাদের দিয়ে যাব, দেখো খুব সুন্দর সুন্দর 2-3টে হোমওয়ার্ক তোমাদের দিয়ে যাব, বুদ্ধির জিনিস। এই একটা হোমওয়ার্ক থাকবে, এগুলো খুব সোজা সোজা হোমওয়ার্ক, আমার বিশ্বাস তোমরা এটা বুঝতে পারবে। আর ইনকাম এক্সপেন্ডিচারেরই মতো এইটা আর একটা হোমওয়ার্ক থাকবে, এগুলো আমি সব পরের দিন করে দেবো, কোনো চিন্তা করো না। 3টে হোমওয়ার্ক দেবো। আর এইটা হোমওয়ার্ক, ঠিক আছে। এই 3টে হোমওয়ার্ক থাকবে। আর রেশিও মেন্স গ্র্যাজুয়েশন লেভেলের সাথে করব, এবং এর সাথে আরেকটা ছোট্ট জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে ডায়মন্ড প্রবলেম। ডায়মন্ড প্রবলেম যদিও এখন আসে না, তাও আমরা করে রাখবো, ব্যাংক ফ্যাংকে মাঝে মাঝে চলে আসে, সাকসেসিভ এবং বেসিক কোশ্চেন সলভ, ঠিক আছে ভাই আমার। এটা হচ্ছে নেক্সট। এবার আমাকে তোমরা বলো, লাস্ট দিনের হোমওয়ার্কের মধ্যে যেটা আটকেছে সেটা আগে আমাকে একটু বলে দাও, বলো বলো, কার কি অসুবিধা আছে বলো। আরে তোমাদেরও বাড়ি কোচবিহার, বাহ, আমি যাচ্ছি। হুম, শুভঙ্কর যদি তুমি পারো অফিসে চলে আসো, ইনকেস যদি না পারো তাহলে এখন ছেড়ে দাও, পাতি ছেড়ে দাও,
পার্সেন্টেজটা করার পর একবার একটু ধীরে ধীরে চোখ বুলিও, তারপরে অসুবিধা হলে আমি পার্সোনালি তোমায় বুঝিয়ে দেবো, ঠিক আছে? না, আমার বাড়ি কলকাতা। লং ডিস্টেন্স ভাই, 3 বছর লং ডিস্টেন্স, তারপরে বিয়ে। হোমওয়ার্কটা একটু করে দেবো, আমাকে কেউ একটা হোমওয়ার্কটা পাঠাবে প্লিজ? হোমওয়ার্কটা একটু কেউ আমাকে পাঠাবে ডাউট সেকশনে? কেউ আমাকে একটা হোমওয়ার্ক পাঠাও তো ডাউট সেকশনে, আগের দিনের হোমওয়ার্কটা। যারা ডাউট সেকশন করার দরকার নেই তারা যেতে পারো ভাই, কোনো অসুবিধা নেই তাদের, ওকে? তারা যেতে পারো, তাদের জন্য ছুটি, ডাউটটা করে হয়ে যাবে। আমাকে একটু ডাউট সেকশনে হোমওয়ার্কটা পাঠাও। না না, ডাউট সেকশনে ছবি তুলে পাঠিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। কত নাম্বারটা ছিল আমাকে বলো, কত নাম্বার ছিল? কয়েন প্রবলেম এখানেই আছে। এইটা ডিফারেন্স বিটুইন, এটা না, এটা তো আমি করিয়ে দিয়েছিলাম, এর আগেরটা বোধহয় এইটা। টোটাল ভ্যালু ইজ এত, এটা এটা 33 ভ্যালুজ আর ইন দ্য রেশিও, এটা ওকে করে দিচ্ছি 33। চলো 33টা আমরা একটু সলভ করে নিই, হ্যাঁ, সুন্দর করে সলভ করে নিই। দেখো তো ভাই আমার কি বলেছে, 615 টাকা কয়েন কনসিস্টস অফ 1 টাকা 50 পয়সা 25 পয়সা, দেয়ার ভ্যালু ইন দ্য রেশিও হচ্ছে 357। ওকে, ভ্যালু রেশিও মানে কি ভাই? ভ্যালু রেশিও মানে হচ্ছে টোটাল কত টাকা আছে, তাই না ভাই আমার? ভ্যালু রেশিও মানে আমার কি আসছে, টোটাল কত টাকা আছে। ওকে, কত কত টাকা আছে? 3, 5 and 7। ওকে, বেশ। এবার আমাকে একটা সিম্পল কথা বলো, খুব ধরে সুন্দর একটা কথা বলো। 1 টাকা দিয়ে যদি আমার কাছে 3 টাকা থাকে, 1 টাকা দিয়ে দিয়ে যদি আমার কাছে 3 টাকা থাকে, তাহলে আমার মোট কটা 1 টাকা আছে? মনে আছে আগের দিন শিখিয়েছিলাম, 10 টাকা দিয়ে দিয়ে যদি আমার কাছে 100 টাকা থাকে, মোট কত 100 কটা 10 টাকা আছে? 100/10 শিখেছিলাম না এটা? তাহলে 1 টাকা দিয়ে দিয়ে যদি আমার 3 টাকা থাকে, তাহলে মোট কত টাকা আছে? তোমরা বলবে স্যার 3/1 বা 3x খানা, আমি বলবো একদম ঠিক, 3x খানা। হাফ টাকা দিয়ে দিয়ে যদি আমার কাছে 5 টাকা থাকে, তাহলে মোট কত আছে? তোমরা বলবে স্যার 5/হাফ, অর্থাৎ স্যার 5 × 2 10x খানা, আমি বলবো ভেরি গুড, 10x খানা। 7 টাকা দিয়ে, এই সরি, 1/4 টাকা দিয়ে 7 টাকা আছে, তাহলে কত গো ভাই আমার? 7 × 4, অর্থাৎ আমার কত? 28x। তার মানে আমার কাছে 1 টাকা আছে 3x টা, 50 পয়সা আছে 10x টা, 25 পয়সা আছে 28x টা। তাহলে অল টোটালে আমার কাছে কটা কয়েন আছে গো ভাই আমার? 28 10 38 আর 3 41, 41x খানা কয়েন আছে আমার কাছে। তোমরা বলবে একদম ঠিক স্যার। এখানে আমায় কি বলেছে, টোটাল কয়েন সংখ্যা কত? 615, তাহলে 41x = 615। তোমরা বলবে একদম ঠিক স্যার। x এর ভ্যালু আমার কত চলে আসছে? /41, 41 একে 41, 5 41 এ 205, তাহলে আমার কত চলে আসছে? 15। x এর ভ্যালু কত? 15। আমাকে কি বলেছে, 50 পয়সার কয়েন কটা আছে? ভাই আমার 50 পয়সার কয়েন এখানে কটা আছে দেখলাম? 10x খানা আছে না 50 পয়সার কয়েন? x এর ভ্যালু কত? 15 না? তাহলে অ্যান্সার কত? 150। ঠিক আছে, চলো, ভেরি গুড। তো ভাই আমার, যারা এখন ক্লাস দেখছো, যারা রেকর্ডেড ক্লাস দেখছো, আজকে আমি গেলাম, সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে, শরীর ফরীর ঠিক রাখবে। ওয়েদার চেঞ্জ হচ্ছে, খুব সাবধান ভাই, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, নিজেও সাবধানে থাকবে, নিজের বাড়ির লোক, পরিবার প্রিয়জন তাকেও সাবধানে রাখবে, ওকে? কারণ এখন শরীর খারাপ করে সময় নষ্ট যেন না হয়। তুমি একদিন ঘুরতে যাও, ফোন করো, কোথাও যাও, ওয়েও যাও, যা খুশি করো, সেভাবে পড়াশোনা নষ্ট হোক, কিচ্ছু যাবে আসবে না। এনার্জি দেবে, শরীর খারাপ যেন না হয়, শরীরটাকে একদম বিভৎস ভাবে যত্ন দেবে এখন, ওকে ভাই আমার? তাহলে আজকে আমি গেলাম। প্রিয়াঙ্কা, তুমি আমাকে বলছো পার্টনারশিপটা বুঝতে পারেননি, ওইটা দেখেও আমি বলবো যে ঠিক আছে, ছেড়ে দাও, একটু গ্যাপ দিয়ে
পার্সেন্টেজটা শেষ হলে তারপরে আবার দেখো। তারপরেও যদি তোমার না হয় পার্সোনালি অফিসে চলে এসো, বা আমি বুঝিয়ে দেবো, কোনো চিন্তা নেই। ঠিক আছে ভাই আমার, ভালো থেকো সবাই, তোমাদের সাথে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। আসছি, টাটা।